আসসালামু আলাইকুম প্রিয় 25 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিভাগ থেকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, ক ইউনিট হতে পারে, খ ইউনিট হতে পারে অথবা গ ইউনিট হতে পারে, তুমি যে ইউনিটে পরীক্ষা দাও না কেন প্রত্যেকটি ইউনিটে তোমার ভর্তির জন্য ন্যূনতম কত পয়েন্ট লাগবে, কত পাইলে তুমি পাস করবা, কত পাইলে চান্স পাবা, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষা দেবা তাদের জন্য একদম সম্পূর্ণ একটি গাইডলাইন সেশন। এখানে তুমি এই সেশনটা, এই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবা যে তোমার কোন ইউনিটে প্রস্তুতি নেওয়া উচিত এবং কোন সাবজেক্ট পড়ার জন্য তোমার মিনিমাম কত মার্কস পাইতে হবে, সব কিছু আজকে আমি তোমাদেরকে দেখাবো। বুঝতে পারছো? তো আমি তোমাদের কাছ থেকে 30 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি, জাস্ট আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে আমি একটু ক্লাসটা শেয়ার করে নিই। তোমরা একটু জানিয়ে দিও কে কোথা থেকে জয়েন করেছো, একটু জানিয়ে দিও কে কোথা থেকে জয়েন করেছো। আমরা বেশিক্ষণ নেব না, সেশনটি 30 থেকে 40 মিনিট হবে। এই 30 থেকে 40 মিনিটের মধ্যেই তুমি জানতে পারবা তুমি আসলে কোন ইউনিটে পরীক্ষা দিলে তোমার জন্য ভালো হবে। ওকে ওকে এবং তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে বিজ্ঞান বিভাগে তাদেরকে অবশ্যই এই ভিডিওটি দেখার জন্য লিঙ্কটা পাঠিয়ে দাও, যাতে তারা দেখে ডিসিশন নিতে পারে যে ক ইউনিটে পরীক্ষা দিবে, ক ইউনিটের প্রস্তুতি নিবে, নাকি খ ইউনিটের প্রস্তুতি নেবে, নাকি কোন ইউনিটের প্রস্তুতি সে নিবে। ওকে, আমাদের তো অনেকগুলো গ্রুপ, জাস্ট 30 সেকেন্ড সময় নিচ্ছি, 30 সেকেন্ড পর থেকে আমি তোমাদের সবকিছু ডিটেলসে বলবো ইনশাআল্লাহ। কারণ তোমাদের হাতে একদমই সময় নেই, তোমাকে ডিসিশন নিয়ে নিতে হবে দ্রুত। তার জন্য তোমাদের ডিসিশন নেওয়া যাতে সহজ হয়, এই জন্য তোমাদের জন্য এই ভিডিওটি। আর একটা জিনিস মনে রাখবা, তুমি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও না কেন, সেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার আগে, তার আগে তোমার কি করতে হবে বলতো, ইনফরমেশনগুলো টোটালি একদম ডিটেলস জানতে হবে। তা না হলে কিন্তু তুমি তোমার পছন্দের সাবজেক্টে কিন্তু পড়তে পারবা না এবং তোমার পরীক্ষাটাও অতটা ভালো হবে না। তো তোমরা তোমার হয়তো বা 25 ব্যাচের স্পেশালি তোমাদের প্রশ্নগুলো তো এমন এমন হয়েছে, বা তোমাদের এবার যেরকম হয়েছে আর কি, ব্যতিক্রমী প্রশ্ন হওয়া কোনো সমস্যা না, কিন্তু দেখা যাচ্ছে যে তোমাদের সাথে অনেক নাটক করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে, সেগুলো না বলি। তো সবকিছু মিলে ঝিলে আসলে কি বলবো, তোমাদের একটু স্যাক্রিফাইস করতে হচ্ছে, আমি জানি তোমাদের একটু স্যাক্রিফাইস করতে হচ্ছে, বাট অ্যাডমিশন টাইমে তো আর তোমাদের সাথে কেউ খেলতে পারবে না, বোর্ডও খেলতে পারবে না, কেউই খেলতে পারবে না। তো সেই জায়গা থেকে তুমি ইনশাল্লাহ ভালো করতে পারবা, এতটুকু বলতে পারি, যদি অ্যাডমিশনে তুমি লেগে থাকো। ওকে, আচ্ছা, তো একটু খেয়াল করে দেখো আমি কি বলছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার গাইডলাইন সেশন বিজ্ঞান বিভাগ, অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে তুমি যে ইউনিটে পরীক্ষা দাও না কেন তোমাকে এই তথ্যগুলো জানা থাকা অবশ্যই। এই যে দেখো, প্রথমত আমাকে বুঝতে হবে যে আমাদের ক ইউনিটে, ক ইউনিটে কি কি সাবজেক্ট আছে। আমি পর্যায়ক্রমে সবগুলো ইউনিটই বলবো, কারণ বিজ্ঞান বিভাগ থেকে ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিট তিনটা ইউনিটই পরীক্ষা দেওয়া যায়। আগে এই স্লাইডটি আমি কি বলতো, ক্লাস শেষে আমি কমেন্ট সেকশনে, তোমরা ইউটিউবে ক্লাসটি পাবা এবং কমেন্ট সেকশনে আমি ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিব, তখন তোমরা এগুলো দেখে নিবা যে কোন কোন সাবজেক্ট আছে, আরো ডিটেলসে আলোচনা করতেছি। টোটাল আমাদের দেখো 32 সাবজেক্ট আছে আমাদের। প্রতি বছর সাবজেক্ট দেখা যাচ্ছে কোনো কোনো বছর একটা দুটো অ্যাড হয়, আবার কোনো কোনো বছর অনেক কিছুই হয়। এটা কিন্তু গত বছরের নিয়ম অনুযায়ী করা, গত বছরের নিয়ম, মানে প্রত্যেকটা বছরই তোমার কোনো না কিছু কিছু চেঞ্জ হয়ে যায়। এবছর হয়তো বা দুই একটা নিয়ম চেঞ্জ হতে পারে, কন্ডিশন চেঞ্জ হতে পারে, ঠিক আছে। এর আগের বছর যে কন্ডিশন ছিল, তারপর এবছর, গত বছর একটু চেঞ্জ হয়েছে, এবছর হয়তো বা দুই একটা সাবজেক্টের কন্ডিশন একটু চেঞ্জ হতে পারে। তোমরা জানো এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু 500-র বেশি আসন ফাঁকা রেখে তোমার কার্যক্রম শুরু করতে হয়েছে। কারণটা কি? কন্ডিশনগুলো ফিল আপ না হওয়ার কারণে। তুমি শুধু তোমার সিরিয়াল আসলেই হবে না, তোমাকে যেই সাবজেক্টে পড়তে চাও সেই সাবজেক্টের কন্ডিশনটা ফিল আপ করতে হবে। ওকে, একটু দেখো খেয়াল করে, আমাদের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তারা ক ইউনিট, খ ইউনিট এবং গ ইউনিট তিনটা ইউনিটে পরীক্ষা দিতে পারে। এটা হলো আমাদের কি বলতো, এটা হলো ক ইউনিট, এটা ক ইউনিট, এটা কি বলতো বাণিজ্য মানে গ ইউনিট, এটা আমাদের কি বলতো মানবিক মানে কি খ ইউনিট। তুমি খ ইউনিটেও পরীক্ষা দিতে পারবা। ওকে, তুমি খ ইউনিটেও কিন্তু পরীক্ষা দিতে পারবা। তো সেক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের বিজ্ঞান বিভাগ মানে ন্যূনতম কি আমাদের এসএসসি তে কি বলো, আগে আমরা দেখি যে পরীক্ষা দেওয়ার জন্য
আমাকে মিনিমাম কত পাইতে হয় একটু খেয়াল করে দেখো। এখানে মিনিমাম কত পাইতে হয় বলো তো? এখানে মিনিমাম আমাকে এসএসসিতে 3.5 পাইতে হবে, এইচএসসিতে 3.5 পাইতে হবে, এবং ওভারঅল আমাকে কি পাইতে হবে বলো তো? 8 পাইতে হবে। তুমি যদি ক ইউনিটে পরীক্ষা দাও, ধরো ক ইউনিটে পরীক্ষা দিতে চাচ্ছ, তোমার এসএসসি পয়েন্ট আর এইচএসসি পয়েন্ট মিলে টোটাল কত থাকতে হবে? 8 থাকতে হবে। তবে ধরো তুমি একটাতে কি পাইলা? 5 পাইলা, এসএসসিতে 5, তুমি এইচএসসিতে মনে করো 3 পাইলা, 5 আর 3 কি হলো বলো তো? 8 হইলো। তাহলে কি তুমি পরীক্ষা দিতে পারবা? না। তোমাকে এসএসসি কিংবা এইচএসসিতে তোমার কি থাকতে হবে বলো তো? মিনিমাম 3.5 থাকতে হবে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমার 3.2 যদি আসে আমি কি পরীক্ষা দিতে পারবো? 3.2 আসলে পরীক্ষা দিতে পারবা না। সেক্ষেত্রে তোমাকে অন্য বিশ্ববিদ্যালয়গুলো যেমন তোমার গুচ্ছতে তুমি পরীক্ষা দিতে পারবা, সেটারও কিন্তু গাইডলাইন আমাদের পর্যায়ক্রমে আসবে। আমি তোমাদের জন্য প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় গাইডলাইন সেশন, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় আমি যে তথ্য একদম যেটা রিয়াল তথ্য, সঠিক তথ্য, সেটা আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তো তার আগে তোমাকে যেটা করতে হবে, জাস্ট আমাদের পেজের সাথে যুক্ত থাকতে হবে আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ওকে, তো এবার আসো, এটা গেল ক ইউনিট। খ ইউনিটে আসো। খ ইউনিটেও ভাইয়া সেম, ঠিক আছে। অনেকে এই জায়গাটা একটু মনে রাখতে হবে। অনেকেই মনে করে যে সায়েন্সের শিক্ষার্থীরা, তারা অনেকেই মানে খুব ভুল ধারণা নিয়ে রাখে। কেমন ভুল ধারণা? যে ভাবে কি যে আমার তো এসএসসি মানে খারাপ ছিল বা আমার এইচএসসি পরীক্ষা খারাপ হয়েছে, তাহলে আমি খ ইউনিটে যাই। ভাই খ ইউনিটে গেলে আমি ফর্ম তুলতে পারবো, আমার তো রেজাল্ট ভালো আসবে না। আরে বাবা, খ ইউনিটে গেলেও তোমার কত লাগতেছে? 8 লাগতেছে। তুমি ক ইউনিট থেকে যদি তুমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হয়েও যদি তুমি খ ইউনিটে পরীক্ষা দাও, তাও তোমার কত পয়েন্ট লাগবে বলো তো? 8 পয়েন্ট লাগবে। বুঝতে পারছো? এখানেও দেখো 8 পয়েন্ট, এখানেও 8 পয়েন্ট, এখানেও কি 8 পয়েন্ট। অর্থাৎ তুমি সায়েন্সের শিক্ষার্থী মানে ঢাকা বিশ্ববিদ্যালয়, তুমি ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিট, তুমি যে ইউনিটেই পরীক্ষা দিতে চাও না কেন, তোমার টোটাল পয়েন্ট লাগবে কত? 8। বুঝছো? এই যে ভুল ধারণা, এটা কিন্তু ভুল ধারণা তোমার থাকা যাবে না। এই যে অনেকে ভাবে একটু পরীক্ষা খারাপ হয়েছে তো আমি খ ইউনিটে চলে যাই। ভাই খ ইউনিটে চলে যাবা, ঠিক আছে, তোমার পরীক্ষা খারাপ হয়েছে, তাহলে কি তোমার কম পয়েন্টে খ ইউনিটে পরীক্ষা দিতে দিবে? না, তোমার কিন্তু এই যে 8 পাইতে হবে। বুঝছো? তো এখানেও 8 পাইতে হবে। দেখো আসন সংখ্যা দেখো একটু খেয়াল করে। আমার ক ইউনিটে টোটাল আসন আছে কত? ক ইউনিটে টোটাল আসন আছে তোমার 1851। দেখো এখানে 1800 কত? 51। আর আমার খ ইউনিটে আসন আছে কয়টা? 908টা। আমার গ ইউনিটে সায়েন্সের জন্য আসন আছে কয়টা? 95টা। এখন একটু খেয়াল করে দেখো, এই যে 1851, এটা হলো ক ইউনিট, মানে তুমি যখন ক ইউনিটে পরীক্ষা দিবা, আবার তুমি সায়েন্সের শিক্ষার্থীরা খ ইউনিটেও পরীক্ষা দিতে পারবা, তখন তোমার কি বলতো আসন সংখ্যা কত? 908টি। তোমরা পুরো ভিডিওটা জাস্ট দেখো, 30 থেকে 35 মিনিট সময় লাগবে, তাহলে তোমার টোটাল যত ধরনের তোমার মনের মাঝে প্রশ্ন আসে সব, এবং কিভাবে পড়বা, কতটুকু পড়বা, কয় ঘন্টা পড়বা, সব জানতে পারবা। ওকে, জাস্ট লাস্ট পর্যন্ত একটু দেখো, একটু খেয়াল করে দেখো যে তাহলে আমাদের এটা 1851, এটা কত? 908। তবে কোনো বছর এটা একটু চেঞ্জ আসতে পারে, এক এক বছর 5টা বাড়তেও পারে, 5টা কমতেও পারে। ওকে, এটা সমস্যা নেই। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, দেখো বিজ্ঞান বিভাগের যে সকল শিক্ষার্থী গ ইউনিটে পরীক্ষা দিবে, তাদের উচ্চ মাধ্যমিকে অবশ্যই কি থাকতে হবে বলতো? গণিত থাকতে হবে, অথবা কি বলতো আমাদের পরিসংখ্যান থাকতে হবে। তুমি যদি কি করতে চাও বলতো? গ ইউনিটে পরীক্ষা দিতে চাও, তাহলে গ ইউনিটে তাহলে গণিত বা পরিসংখ্যানে থাকতে হবে, গণিত অথবা কি পরিসংখ্যান থাকতে হবে। ধরো তোমার কি অপশনাল ম্যাথ নাই, তুমি অন্য সাবজেক্ট কৃষি শিক্ষা আছে, তাহলে কিন্তু হবে না, বা তোমার পরিসংখ্যান নাই, তাহলে গ ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য কি বলতো? গণিত অথবা পরিসংখ্যান থাকতে হবে, এবং উক্ত বিষয়ে কি বলতো? 3 পয়েন্ট থাকতে হবে, মানে কি বি গ্রেড থাকতে হবে। ওকে, তো যারা বি গ্রেড না থাকে তারা অ্যাডমিশনের প্রিপারেশনই নেয় না। সো তোমাদের যাদের গণিত আছে তারা কিন্তু গ ইউনিটে প্রস্তুতি নিতে পারবা। কিভাবে একটু খেয়াল করে দেখো, এই যে এবার একটু দেখো যে বিজ্ঞান বিভাগের যেসব শিক্ষার্থী ক ইউনিটে পরীক্ষা দিবে, তাদের পরীক্ষার মান বন্টন। ক ইউনিটে যারা পরীক্ষা দিবা, হ্যাঁ, তোমরা যারা ক ইউনিটে পরীক্ষা দিবা, তো ক ইউনিটের পরীক্ষার ক্ষেত্রে মান বন্টন একটু দেখো। আমরা জানি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার এক বসাতেই, মানে একদিনেই তোমার কি এমসিকিউ অ্যান্সার করতে হবে এবং রিটেনের অ্যান্সার করতে হবে। দেখো এমসিকিউতে আমার নাম্বার কত বলতো? এমসিকিউতে নাম্বার হলো তোমার 60 মার্কস। এমসিকিউতে কত বলতো? এখানে এমসিকিউ টোটাল মার্কস হলো কত? 60, আর রিটেনে কত? 40। ওটা আসতেছি, তার আগে একটু খেয়াল করে দেখো, এমসিকিউ প্লাস লিখিত মিলে আমার কত বলতো? 100 মার্কসের পরীক্ষা হবে, ঠিক আছে। এমসিকিউতে 60 আর রিটেনে কত? 40। ওকে, আবার জিপিএ নাম্বার কত? 20। এই জিপিএ নাম্বারটা কি বলতো? তোমার এসএসসি রেজাল্ট আর এইচএসসি রেজাল্টকে কি 2 দ্বারা গুণ করতে হবে। ধরো তুমি এসএসসি রেজাল্ট, আমি লিখে দিই এখানে, এসএসসি প্লাস এইচএসসি ইনটু কি বলতো? 2। এটা হলো আমার কি জিপিএ রেজাল্ট। এসএসসি তোমার যা আসবে, এইচএসসি যা আসবে, এই দুইটাকে তুমি 2 দ্বারা গুণ করলে তাহলে 20-এর মধ্যে কত পাচ্ছ তুমি বের করতে পারবা। ধরো তুমি এসএসসি আর এইচএসসি মিলা, সাপোজ যে পরীক্ষা যে দিতে পারে, যে মিনিমাম ফর্ম তুলতে পারে, তারও তো কি থাকে? টোটাল 8 থাকে না? তাহলে 8 যদি থাকে, তার মানে 8-এর মধ্যে কি থাকে বলতো? 16, কিন্তু 20-এর মধ্যে কিন্তু 16 পেয়ে যায় সে।
সো এই রেজাল্টে কিন্তু তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সুবিধাটা কি জানো, যাদের রেজাল্ট একটু খারাপ হয়েছে তাদের জন্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বিশাল একটা সুবিধা। কারণ কি, রেজাল্টের উপর মার্কস অনেক কম। তুমি মেডিকেলে যাও, রেজাল্টের উপর মার্কস হলো 200, বুঝতে পারো? তাহলে 20 মার্কসের মধ্যে তোমার যদি 1, 2 বা 3, 4 যদি কমও থাকে, যেই পরীক্ষা দিতে পারবে তার কি বলতো মিনিমাম 16 মার্কস থাকে 20-এর মধ্যে। ধরো 2, 3, 4 বা 1 বা কিছু কম থাকলেও সেটা কিন্তু পরীক্ষার মধ্যে আমরা বেশি করে ভালো করে পড়ে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিলে কিন্তু আমরা সেটা অর্জন করতে পারি, এখন একটু খেয়াল করে দেখো যে এই যে টোটাল আমার তাহলে রেজাল্ট হবে কিসে, 120 মার্কসের মধ্যে। 120 মার্কসের মধ্যে তোমার রেজাল্ট হবে, তার মধ্যে 20 হলো কি রেজাল্টের আর 100 হলো কি তোমার পরীক্ষার। ওকে, এখন আসো আমার পরীক্ষার সময় এমসিকিউতে তোমার 60টা এমসিকিউ এর জন্য তোমার সময় পাবা কয় মিনিট বলো তো? 60 এমসিকিউ এর জন্য সময় পাচ্ছ তুমি 45 মিনিট, অর্থাৎ একটা এমসিকিউতে তোমার কত 45 সেকেন্ড করে সময় পাচ্ছ। আর লিখিত 40 মার্কসের জন্য তুমি সময় পাবা কত বলো তো? তোমার 45 মিনিট। কত মিনিট? 45 মিনিট, বুঝছো? তো এখন একটু খেয়াল করে দেখো, ধরো ফিজিক্স, ম্যাথে এগুলাতে সাধারণত আমাদের 4টা করে কোশ্চেন থাকে। 4টা করে কোশ্চেন থাকে, তোমার কত মার্কস করে বলো তো? আমাদের 10 মার্কস করে, ঠিক আছে? এক একটা কোশ্চেনে 2.5 মার্কস। ফিজিক্সে ধরো 4টা কোশ্চেন থাকবে, 4টা কোশ্চেনে 4টে অ্যান্সার করতে হবে, 2.5 করে মার্কস। ওকে, তারপর আসো আমাদের এখানে দেখো, তোমরা ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুইটা সাবজেক্ট তোমাকে মাস্ট বি অ্যান্সার করতে হবে। তারপর তোমার অপশনালের পরিবর্তে মানে গণিত, জীববিজ্ঞান এগুলো অ্যান্সার করতে, এই 4টা তোমার সাধারণত অধিকাংশ শিক্ষার্থী অ্যান্সার করে। তবে তুমি যদি চাও যে তোমার অপশনালের পরিবর্তে, ধরো তোমার অপশনাল মনে করো গণিতের পরিবর্তে তুমি বাংলা অথবা ইংরেজি দাগাইতে পারবা, অথবা তুমি জীববিজ্ঞানের যদি অপশনাল হয় জীববিজ্ঞানের পরিবর্তে যদি তোমার কষ্ট হয় তাহলে তুমি বাংলা ইংরেজি দাগাইতে পারবা। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, তুমি যদি গণিত ধরো অপশনাল, গণিত অ্যান্সার করলা না, বাংলা অ্যান্সার করলা, তাহলে গণিত রিলেটেড যে সাবজেক্টগুলো আছে, যেসব সাবজেক্টে গণিতের কি আছে কন্ডিশন আছে, ওইগুলো কিন্তু আসবে না। তারপর তুমি জীববিজ্ঞান ক্ষেত্রে, জীববিজ্ঞান যদি তুমি বাদ দাও, তাহলে জীববিজ্ঞান রিলেটেড বা জীববিজ্ঞানের যে কন্ডিশনগুলো আছে যেগুলোতে, ওইগুলো কিন্তু আসবে না। তো কোনগুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে জানবো। ওকে, তাহলে এই যে দেখো আমাদের 6টা সাবজেক্টের কোশ্চেন থাকবে, 6টা সাবজেক্টের কোশ্চেন থাকবে, তোমাকে অ্যান্সার করতে হবে কয়টার বলো তো? 4টার। অর্থাৎ তুমি ফিজিক্স, কেমিস্ট্রি মাস্ট, এবং তোমার ম্যাথ যদি অপশনাল হয় তাহলে ম্যাথের পরিবর্তে তুমি বাংলা ইংরেজি দাগাইতে পারো, তাহলে জীববিজ্ঞান তখন কম্পালসারি। মানে যে গণিত অথবা জীববিজ্ঞানের মধ্যে যে কোনো একটা কম্পালসারি থাকে, তো ওইটা, এবং মানে যে কোনো 6টা সাবজেক্টের মধ্যে তোমার 4টা অ্যান্সার করতে হবে। তো যে কোনো 4টা না, কিন্তু তুমি জাস্ট চেঞ্জ করলে বাংলা ইংরেজি কিন্তু তুমি দুইটা একসাথে অ্যান্সার করতে পারবা না। তো বাংলা ইংরেজির মধ্যে তুমি অপশনালটা পরিবর্তন করে শুধুমাত্র যে কোনো একটা অ্যান্সার করতে পারো যদি চাও। ওকে, তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা সাবজেক্টেই অ্যান্সার করবা। কেন? কারণ কি, এই 4টা সাবজেক্টে অ্যান্সার করলে যদি কন্ডিশনগুলো ফিল আপ হয় এবং তুমি যদি পাস করতে পারো শুধু, তারপরেও তুমি একটা সাবজেক্ট কিন্তু পাইতে পারো। ওকে, তারপরে আসো যে আমাদের কি পাস মার্কস। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমাকে 3বার পাস করতে হবে। কয়বার পাস করতে হবে? 3বার। এই জিনিসগুলো, এই তথ্যগুলো না জানার কারণেই অনেক শিক্ষার্থী কি বলতো ঝরে পড়ে। কেমন? দেখো তোমার এমসিকিউতে আমার কতর মধ্যে বলতো 60 এমসিকিউ থাকে। কত থাকে? 60। এই 60-এর মধ্যে তোমাকে পাইতে হবে মিনিমাম কত? 24। মিনিমাম কত? 24। এখন তুমি 24 পাইলে পাস করলা এমসিকিউতে। আগে এমসিকিউ তোমার খাতা দেখবে, আগে কিন্তু রিটার্ন খাতা দেখবে না। এখন 1 লক্ষের অধিক শিক্ষার্থী পরীক্ষা দেবে, সবার কি রিটার্ন খাতা দেখবে? দেখবে না কিন্তু। তাহলে আমার পরীক্ষার খাতা দেখবে কয়জনের বলতো? 8,000 সাধারণত 8,000-এর মধ্যে থাকতে হবে। 8,000 প্লাস খাতা দেখে, ঠিক আছে? 8,000 প্লাস খাতা দেখে, অর্থাৎ মিনিমাম 5 গুণ খাতা দেখে, ন্যূনতম 5 গুণ পরিমাণ খাতা দেখতে হবে। তাহলে আমাদের সিট সংখ্যা আছে কত? 1851। তাকে 5 গুণ দিয়ে 5 দ্বারা গুণ করো, ওই মোটামুটি 8,000 মানে পাশাপাশি থাকে। তো এই 8,000-এর মধ্যে তোমাকে মানে এমসিকিউ দিয়ে তোমাকে 8,000-এর জন্য 8,000-এর মধ্যে কি থাকতে হবে। এখন ধরো তুমি এমসিকিউতে পাইলা মনে করো 30। এখন তোমার এই 30 পাওয়ার কারণে তোমার সিরিয়াল হইলো মনে করো যে এমসিকিউটা একটু তুলনামূলক মনে করো সহজ আসছে, তাহলে এমসিকিউতে তুমি 30 পাওয়ার কারণে ধরো তোমার সিরিয়াল আসলো এমসিকিউতে 20,000 মনে করো, তাহলে কি তোমার খাতা দেখবে? দেখবে না কিন্তু, কারণ এত খাতা দেখে না। যেই বছর থেকে তোমার রিটার্ন যুক্ত করছে সাধারণত 8 থেকে 10,000-এর মধ্যেই খাতা দেখছে, 8,000, 8,500, 9,000 এই পরিমাণ খাতা দেখছে, বুঝছো? সো কারণ আমাকে এই জন্য কি করতে হবে বলতো, এমসিকিউতে কিন্তু ভালো গুরুত্ব দিতে হবে। এখন এমসিকিউতে ধরো তোমার এমন একটা মার্কস পাইতে হবে যাতে তুমি 8,000-এর মধ্যে থাকতে পারো। তো এটার জন্য সবচেয়ে সেফ জোন যেটা আমি তোমাদেরকে যেটা বলবো, তোমরা 60-এর মধ্যে অ্যাটলিস্ট 40 পাওয়ার ট্রাই করবা। অ্যাটলিস্ট তুমি যদি 40 পাও এমসিকিউতে তাহলে তুমি সেফ। মানে তোমার যত সহজ কোশ্চেনই হোক না কেন, তুমি কি বলতো তোমার খাতা দেখবে, তোমার সিরিয়াল কিন্তু 8,000-এর মধ্যে থাকবে যদি 60-এর মধ্যে 40 পাও, বুঝছো? তারপর আসো লিখিত। এই দেখো এমসিকিউতে পাস করলা, তোমার এমসিকিউতে শুধু পাস করলেই হবে না, তোমার সিরিয়ালটাও কিন্তু ম্যাটার। এই জিনিসটা না জানে না অনেক শিক্ষার্থী, বিশ্বাস করো ভাই জানে না।
তো এই জন্য একটু প্রবলেম হয়। তো এই জন্য যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও না কেন আগে সঠিক তথ্যটা জানতে হবে। তো একটু খেয়াল করে দেখো, আমি এই যে এমসিকিউতে পাশ করলাম, পাশাপাশি কি আমার সিরিয়ালটা আমি 8000-এর মধ্যে রাখলাম, তাহলে আমার রিটেন খাতাটা এখন দেখবে। এখন রিটেন আমার পরীক্ষা হয়েছে কত মার্কসের মধ্যে বলো তো? 40 মার্কসের মধ্যে। এখন এইখানে ধরো তোমার মানে ধরো ফিজিক্সে তোমার এত পাইতে হবে বা কেমিস্ট্রিতে, মানে সাবজেক্ট ভিত্তিক তোমার কি কন্ডিশন নাই পাশের ক্ষেত্রে, কিন্তু তোমার এই যে রিটেন 40, এই 40-এর মধ্যে মিনিমাম তোমাকে পাইতে হবে কত বলো তো? 12। কত বলো তো? 12। ধরো তুমি এমসিকিউতে সাপোজ মনে করো 48 পাইলা, 48 পাইলা, আর এখানে মনে করো তুমি 11 পাইলা, তাহলে 48 আর 11 কত বলো তো? 48 আর 11 কত? দুইটা মিলে হয় কত বলো তো? আমাদের 59। ঠিক আছে। আর একজন মনে করে এটাই পাইছে কত? মনে করে এটাই পাইছে 40, এটাই পাইছে 20, হয়েছে কত বলো? 60। বা এখানে তোমার পাইছে 40, এখানে পাইছে কত? 18, কত হয়েছে? 58 হয়েছে। তাহলে ওই যে 58 হয়েছে, ও কিন্তু তোমার কি বলতো চান্স পেয়ে যাবে। কিন্তু তুমি দেখো এইটাতে এত ভালো মার্কস পাইলা, দুইটা মিলে তুমি বেশি মার্কস পাইলা, কিন্তু তুমি চান্স পাইলা না। কারণটা কি? এইখানেও কন্ডিশনটা ফিল আপ করতে হবে। অর্থাৎ তোমাকে এমন ভাবে পরীক্ষা দিতে হবে এমসিকিউতে যেন তুমি 40 পাইতে পারো, এভাবে পরীক্ষা দিবা অ্যাটলিস্ট বলতেছি। আর তোমার কি বলতো রিটেনেও কি বলতো অ্যাটলিস্ট তোমার কি বলতো 18-20 পাইতে হবে। তো এই জিনিসটা যারা চান্স পায় আসলে তারা কিন্তু তোমার এই যে শুধু পাশ করে কিন্তু চান্স পায় না। কারণটা কি দেখো, এটা তো গেল আমাদের 24 আর ন্যূনতম আর কি, ন্যূনতম 24, ন্যূনতম 12। এখন দেখো 24 আর 12 যোগ করলে কত হয়? 36। 36 পাইলে কি তুমি চান্স পাবা? না, তোমাকে দুইটা মিলে আবার পাস করতে হবে কত বলতো? 40-এ। তাহলে পাস করতে হবে কয়বার? 3 বার। এমসিকিউতে একবার, রিটেনে একবার, এবং ওভারঅল একবার। বুঝছো? ওভারঅল একবার। আর অ্যাকচুয়ালি তোমার 100-এর মধ্যে তুমি যদি 60 পাও তাহলে হয়তোবা তুমি সেফ জোনে থাকবা। যদিও এবার তোমার 54-52-তেও চান্স পেয়ে গেছে, যারা পাস করতে তারাই চান্স পেয়ে গেছে, এরকম একটা অবস্থা। এবার কিন্তু 500 সিট ফাঁকা ছিল। ওকে। আর যদি এমসিকিউ 24 এবং লিখিত অংশে 12 পাবার পর মোট 40 পেলে কি বলতো পাস লেখা আছে। তারপর কি বলতো প্রতিটি ভুল উত্তরের জন্য কে, যে এটা মনে রাখবা। এখন তুমি ধরো এই যে পরীক্ষা দিছো, কি বলতো পরীক্ষা দিছো, বোর্ড পরীক্ষা দিছো, মন চাইছে কমন আসে নাই, তারপরে দাগা দিয়ে আসছো, কিন্তু এই জিনিসটার জন্য অনেকে ধরা খায় যায়। তুমি আন্দাজে দাগাবা, দেখবা ভুল হয়ে গেছে, আন্দাজে দাগাবা, ভুল হয়ে গেছে, এই জন্য তোমার নেগেটিভ মার্কস আছে। বুঝছো? কারণ কি প্রত্যেকটা কোশ্চেনের জন্য কি তোমার নেগেটিভ কি বলতো 0.25 করে কাটা যাবে। অর্থাৎ 4টা কোশ্চেন যদি ভুল হয় 1 মার্কস কাটা যাবে। ওকে, 4টা কোশ্চেন ভুল হলে 1 মার্কস কাটা যাবে। এবার আসো আমাদের বিজ্ঞান বিভাগ থেকে যারা খ ইউনিটে পরীক্ষা দিবা, মানে মানবিক ইউনিটে পরীক্ষা দিবা। এখন মানবিক ইউনিটে কিন্তু সিট প্রায় তোমার কত বলতো? প্রায় 3000-এর কাছাকাছি। ওখানে তোমার 1800 বা 1900 কি মানবিক শিক্ষার্থীদের জন্য, ওটাতে তো তোমরা পাবা না। আবার তোমার এখানে কি বলতো তোমার সায়েন্সের জন্য সিট আছে কত? 900 প্লাস। ঠিক আছে, 900 প্লাস। তো এই 900 সিটের জন্য তোমাকে পরীক্ষা দিতে হবে। তো 900 সিটের জন্য যদি পরীক্ষা দাও, আবারও বলছি যে এই খ ইউনিটে যখন তুমি পরীক্ষা দিবা, এমন না যে তোমার পরীক্ষা খারাপ হয়েছে দেখে তুমি খ ইউনিটে যাবে, এরকম কিন্তু না। যদি তোমার ইংলিশে ভালো দক্ষতা থাকে তাহলে যাইতে পারো, আর ইংলিশে যদি দক্ষতা না থাকে তাহলে কোনোভাবে বাই চাইও না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় ইংলিশে পাশ করা, যে পাশ করে সেই চান্স পায়, এরকম একটা কথা আছে। বুঝছো? তো একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের কি বলতো একই রকম ভাবে 100 মার্কসের পরীক্ষা হবে আমাদের 20 রিজাল্টে, এবং টোটাল 120, এবং সময় একই রকম। আমাদের এমসিকিউতে 45, লিখিততে কি 45। এখানে একটু খেয়াল করে দেখো যে আমাদের এমসিকিউ বাংলায় থাকবে 15টা, ইংলিশে থাকবে কি 15টা, তাহলে 15 কত? 30, এবং সাধারণ জ্ঞানে থাকবে কি বলতো 30। তাহলে সাধারণ জ্ঞানে এমসিকিউ থাকবে, সাধারণ জ্ঞানে কিন্তু কোনো রিটেন নেই। আর বাংলায় রিটেনে 20 আর ইংলিশ রিটেনে 20। বুঝতে পারছো? তো সায়েন্সের শিক্ষার্থী যারা আছো, যারা সারা বছর মোটামুটি সায়েন্স গুলো একটু মোটামুটি জানো, অ্যাটলিস্ট নামগুলো জানো, সূত্র কিছু জানো, তারা আমি সাজেস্ট করবো তোমরা ক ইউনিটে প্রস্তুতি নাও। আর যদি তুমি ইংলিশে যদি ভালো হও তাহলে তুমি খ ইউনিটে নিতে পারো। আর ইংলিশে যদি তোমার বেসিক না থাকে তাহলে ইংলিশে তুমি তুমি খ ইউনিটে প্রস্তুতি নিলা, মানে তুমি নিজের পায়ে নিজে কোরাল মারলা। ঠিক আছে, এটা মনে রাখো। তাহলে এই ওভারঅল অবস্থা। তারপর আসো এখানে পাস মার্কস কত? একই রকম ভাবে 24, কিন্তু এখানে আমাদের কত? 11। কিন্তু দেখো 24 আর 11 যোগ করলে 35 হয়, কিন্তু 35 পাইলে পাস না। ওভারঅল আমাকে 3 বারে পাস করতে হবে, তার মানে তোমাকে টোটাল পাইতে হবে 40। আর তুমি ধরো মানে চাইনা টু এটা পাইলে 24, এটা পাইলে কত? 16 মনে করো। তাহলে 24 আর 16 কত? 40 হলো। তাহলে কি তুমি চান্স পাবা? না। যারা চান্স পায় তারা ভাইয়া শুধু পাস মার্কসটা নিয়ে চিন্তা করে না, কিন্তু আমাদের এই জিনিসটা জানা থাকা লাগবে। কারণ কি দেখা যাচ্ছে তুমি এমসিকিউ একদম এত ভালো দিলা, রিটেনে হয়তো বা তোমার কমন পড়ে নাই, তাহলে তোমার যদি জানা না থাকে যে আমার এত পাইতেই হবে মিনিমাম, তাহলে কিন্তু পরীক্ষা হলে তোমার মাথাটা অতটা কাজ করবে না। এই জন্য তোমাকে সব তথ্য জানা থাকা লাগবে যে মিনিমাম এত পাইতে হবে। ওকে, তো এই জিনিসটা হলো আমার খ ইউনিটের জন্য। তারপর আসো আমাদের বিজ্ঞান বিভাগ থেকে খ ইউনিটের কি কি বিষয় আছে এগুলো এখানে দেওয়া আছে। 38টা বিষয়, এখানে আরো 4টা বিষয়, টোটাল 42টা সাবজেক্ট আছে এখানে। তো কোন সাবজেক্টে কি আছে এই জিনিসগুলো জাস্ট একটু জানবা স্লাইড দেওয়ার পরে। তারপর আসো আমার কি বলতো গ ইউনিটে যারা পরীক্ষা দিবা,
গ ইউনিটে পরীক্ষা দিতে হলে কি কি এইখানে দেখো, গ ইউনিটে আমাদের সিট আছে কয়টা বলতো, 95টা। তো এই যে সিটের ক্ষেত্রে দেখো একই রকম আমাদের পরীক্ষার না মানে নাম্বার এবং রেজাল্টের যে প্রসেসটা সেম কিন্তু, এবং পরীক্ষার টাইমও কিন্তু সেম সবগুলো ইউনিটে। এইখানে জাস্ট আমার পরীক্ষার বিষয়টা আলাদা। সায়েন্সের ক্ষেত্রে কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, এবং অপশনাল পরিবর্তে চাইলে বাংলা ইংরেজি দেওয়া যায়, ঠিক আছে। আর খ ইউনিটে কি বলতো, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান, কিন্তু রিটেন আবার কিন্তু সাধারণ জ্ঞানে নেই, এই জিনিসগুলো জানবা। আর গ ইউনিটে দেখো তোমার বাংলা দিতে হবে, তারপর ইংরেজি দিতে হবে, এবং কি আইসিটি দিতে হবে। দেখো এখানে একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের বাংলায় মার্কস কত 12, ইংরেজিতে মার্কস কত 12, আইসিটিতে মার্কস কত বলতো 12 এমসিকিউতে। আর গণিত বা পরিসংখ্যানে মার্কস কত বলতো 24। সো গ ইউনিটে যারা প্রস্তুতি নাও তাদের কিন্তু অবশ্যই কি লাগবে বলতো, গণিত লাগবে, তাদের কি লাগবে, গণিত লাগবে। ওকে, তারপর আসো আমাদের এখানে বাংলা ইংরেজি আইসিটি। এই বাংলায় রিটার্ন দেখো 10, ইংরেজিতে রিটার্ন কত 10, আইসিটিতে রিটার্ন কত 10, এবং গণিতে রিটার্ন কত 10, অর্থাৎ 4টা সাবজেক্ট এখানে তোমাকে অ্যান্সার করতে হবে। গ ইউনিটে তাহলে সায়েন্সের কয়টা সাবজেক্ট অ্যান্সার করতে হবে, 4টা, মনে রাখো। আমাদের ক ইউনিটে 4টা সাবজেক্ট অ্যান্সার করতে হয়, ঠিক আছে। আর এখানেও আমাদের খ ইউনিটে 3টা সাবজেক্ট, কিন্তু গ ইউনিটে আবার কি 4টা সাবজেক্ট, ঠিক আছে। এখানে গ ইউনিটে কি বাংলা ইংরেজি আইসিটি এবং গণিত বা পরিসংখ্যান যে কোনো একটা। গণিত বা পরিসংখ্যানের দেখো 24 আর কত 10, 34, মানে আমাকে গণিত বা পরিসংখ্যানে যে ভালো করতে পারে গ ইউনিটে সেই চান্স পায়। এখানে সিট সংখ্যা কয়টা, মাত্র 95টা, ঠিক আছে। সায়েন্সের শিক্ষার্থীরা সাধারণত এই ইউনিটের জন্য অতটা প্রস্তুতি নেয় না, তারা হয় ক ইউনিট নেয়, খ ইউনিট নেয়, অধিকাংশ শিক্ষার্থী ক ইউনিট নিয়ে থাকে। তারপর আসো পাস মার্কস, এখানে খ ইউনিটের মতো আছে আমাদের, এখানে পাস মার্কস আছে, তো এটা আলোচনা করছি। তো এখানে একটু খেয়াল করে দেখো, এমসিকিউ প্রশ্ন অংশে ইংরেজিতে ন্যূনতম 5 পাইতে হবে। দেখো আবার আলাদাভাবে পাস আছে রে ভাই, সাবজেক্ট এবং কি বলতো টোটাল 24 পাইতে হবে। এখন ধরো এমসিকিউতে তুমি 24 পাইলা, পাস করলা, কিন্তু ইংরেজিতে পাইছো 4, তাহলে কিন্তু ফেল। তার মানে ইংরেজিতে মিনিমাম 5 পাইতে হবে। ওকে, তারপর লিখিত অংশে কি বলতো 11 পাইতে হবে, এবং দুইটা মিলে মিনিমাম কি 40 পাইতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো ভালোভাবে জানতে হবে। তারপর আসো আমাদের কি বলতো, বিজ্ঞান বিভাগ শিক্ষার্থী গ ইউনিটে কি কি আসন আছে। তো ম্যানেজমেন্টে আসন আছে কয়টা বলতো, মেধা আমাদের কত 11টা। এই যে আসনগুলো আছে এগুলো দেখে নেবা, জাস্ট কোনটা কতগুলো আসন আছে, ঠিক আছে। তারপর আসো আমাদের, ও আচ্ছা, এই যে আমাদের ক ইউনিটে যারা তোমরা এখানে একটু মনোযোগ দিয়ে শোনো, এটা খুবই তোমাদের জন্য দরকার, ঠিক আছে। একটু খেয়াল করে দেখো যে আমাদের এডুকাটম স্কুল থেকে ক ইউনিটে যারা পরীক্ষা দিবা, কারণ সায়েন্সের শিক্ষার্থীরা কিন্তু আবারও বলছি, তুমি যদি 2 বছর টুকটাক পড়াশোনাও করো, তারপরে তোমার কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির কিছু কিছু জিনিস জানা আছে, যেগুলো ইম্পর্টেন্ট টপিক, ওইগুলো থেকে ভার্সিটিতে কোশ্চেন করে। এটা বোর্ড পরীক্ষা না ভাইয়া, বেসিক জায়গা থেকে প্রশ্ন করবে। তো তোমাদের জন্য আমাদের এডুকাটম স্কুলের পক্ষ থেকে ফাইনাল হোপ মিশন অ্যাডমিশন, যেটা ভার্সিটি ক ও জিএসটি, এই কোর্সে আমাদের ভর্তি চলছে। এটার ক্লাস শুরু হয়ে যাবে 20 তারিখ থেকে। তো এটার কোর্স ফি হলো 3450 টাকা, কিন্তু এখন এই 20 তারিখের মধ্যে ভর্তি হলে কত বলতো, 1450 টাকা। বুঝতে পারো, বাংলাদেশের এডটেকের ইতিহাসে এত কম টাকায় কেউ ক ইউনিটে কোর্স চালাইতে পারে নাই। এখন দেখো আমরা ক ইউনিটে কোর্স ফিচারগুলো একটু দেখি, কি কি তুমি এখানে আমাদের কোর্সে যদি যুক্ত হও তুমি কি কি পাবা। লেকচার ক্লাস, মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির একদম টপিক ভিত্তিক ক্লাস পাবা কয়টা বলতো, 124টা। এখন মনে হতে পারে 124টা এত কম ক্লাস, না ভাইয়া, তোমাদের তো শর্ট সিলেবাসের প্রশ্ন আসবে, শর্ট সিলেবাসের উপর 124টা ক্লাস, মানে কতগুলো ক্লাস হিসাব আছে। তারপর আসো রিটেন ক্লাস আছে 60টা, এটা থাকবে কি বলতো ফ্রি। অলরেডি আমাদের এই গ্রুপে অনেকে জয়েন হয়েছো, রিটেন ক্লাসগুলো থাকবে ফ্রি। সলভ ক্লাস কি বলতো আমাদের 20টি। তোমরা যদি আমাদের কোর্সে যুক্ত নাও হও, অ্যাটলিস্ট আমাদের রিটেন ফ্রি কোর্সে যুক্ত হও, তাহলে বুঝতে পারবা যে আমরা কি পড়াচ্ছি। সলভ ক্লাস থাকবে 20টি, ওয়ান শট ক্লাস থাকবে কয়টা 16টি, কাউন্সিলিং ক্লাস 12টি। অর্থাৎ এখানে সর্বমোট ক্লাস কয়টা বলতো 232টা ক্লাস। কিন্তু 232টা ক্লাস এটা কেউ দিবে না, আমরা দিচ্ছি। আমাদের কষ্ট হবে জানি, বাট আমরা তোমাদেরকে দিব। তারপর আসো লেকচার টেস্ট, যতগুলো ক্লাস ততগুলো পরীক্ষা, রিটেন টেস্ট হবে, পেপার ফাইনাল হবে, মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এরকম 8টা পেপারে 8টা ফাইনাল। ডাবি মডেল টেস্ট, ডাবি স্ট্যান্ডার্ড, মানে ডাবিতে যেভাবে প্রশ্ন হয় 15টা করে এমসিকিউ, সেই স্ট্যান্ডার্ডে 10টা মডেল টেস্ট, এবং অন্যান্য ভার্সিটি সেখানেও কি মডেল টেস্ট নিব। রাজশাহী ভার্সিটি পরীক্ষা দিবা, তার আগে 2টা মডেল টেস্ট দিয়ে যাও। চট্টগ্রাম মডেল টেস্ট দিবা, তার আগে পরীক্ষা দিবা, তার আগে 2টা মডেল টেস্ট হবে। গুচ্ছের আগে 2টা মডেল টেস্ট হবে। এরকম আমাদের ম্যাটেরিয়ালস কি কি পাবা দেখো, এত কম টাকার পরেও আমাদের কি কি আমরা হয়তো বা প্রিন্ট করে দিতে পারবো না, বাট আমরা এমন ভাবে পিডিএফটা দিব যাতে তুমি প্রিন্ট করে নিতে পারো। ডাবি প্রশ্ন ব্যাংক এটা পেয়ে যাবা, আগামী সপ্তাহে আমরা দিয়ে দিব সব স্টুডেন্টদেরকে। তারপরে লেকচার শিট এবং ক্লাস নোট যেটা আমরা পড়াবো সেটা পেয়ে যাবা পিডিএফ। তারপর স্পেশাল সাজেশন, এই যে সাজেশনটা ভাইয়া 10 বছর ধরে পড়াচ্ছি, 10 বছরে ফার্মগেট এলাকায় হিউজ পরিমাণ আমার সাজেশন পোলাপান পড়ে উপকৃত হয়েছে। সো তোমাদের জন্য অবশ্যই আমাদের পক্ষ থেকে এই সাজেশনটা থাকবে। আরো কি কি আছে দেখো, নিজস্ব ওয়েবসাইটে তোমরা যেই ক্লাসটা লাইভ হবে সেটা তোমরা রেকর্ড দেখতে পারবা। তারপর
24 ঘন্টা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে, যখন যে সমস্যা হবে তুমি টিচারের সাথে সরাসরি কমিউনিকেশন করতে পারবা। আর এই কোর্সে ভর্তি হলেই এক ডিলে 6 পাখি মারা, এক ডিলে 6 পাখি মারতে হলে এডুকাটম স্কুলের কোর্সে ভর্তি হইতে হবে। কারণ কি, তুমি এই ডাবির এই কোর্সে ভর্তি হলেই পরবর্তীতে তুমি রাবি, জাবি, চবি, জবি, গুচ্ছ এবং কৃষি গুচ্ছ, অর্থাৎ তোমার বিশ্ববিদ্যালয় শেষ পরীক্ষা পর্যন্ত তুমি কিন্তু পাওয়া যাবা। কুমিল্লা হোক বা গুচ্ছ থেকে যেগুলো বের হয়েছে সকল বিশ্ববিদ্যালয় ক্লাস কিন্তু আমরা দিব, ম্যারাথন ক্লাস কিন্তু দিব। তো এটা তোমাদের যে টাকাটা খুবই কম, 1450 টাকা মাত্র অফারে ভর্তি চলছে। তোমরা ভর্তি হয়ে যাও দ্রুত, আমাদের 20 তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। বুঝতে পারছো? চলো আমরা দেখি আরো কি কি আছে। এখন দেখো এই যে আমাদের যে সাবজেক্টগুলো আছে, দেখো ভর্তির বিষয় ও আসন সংখ্যা। এখানে পদার্থবিজ্ঞান আসন কয়টা আছে? 100টা আছে। আমি জাস্ট একটা বুঝাই দিতেছি, তারপরে বাকিটা ক্লাস শেষে আমি পিডিএফটা দিয়ে দিব তোমাদেরকে। তোমরা একটু কষ্ট করে জাস্ট কি করবো বলতো, পিডিএফটা তোমরা দেখে নিবা। কারণ আমাদের 40টা সাবজেক্ট যদি আমি ডিসক্রাইব করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। জাস্ট দেখো আমি একটা সাবজেক্ট বুঝাই দিই। এই যে আমাদের বিভিন্ন অনুষদ বা ইনস্টিটিউট আছে, টোটাল সাবজেক্ট আছে আমাদের কয়টা? 32টা বা 34টার মতো সাবজেক্ট আছে। তো এখন দেখো, ধরো পদার্থবিজ্ঞান, এখানে প্রথমটা কি বলতো, ভর্তির বিষয়, মানে তুমি যে বিষয়ে তুমি চান্স পেতে চাও ওই বিষয় এবং তার আসন সংখ্যা কত আছে। আসলে দেখো একটু খেয়াল করে, পদার্থবিজ্ঞানে আমাদের আসন আছে কয়টা বলতো? 100টা। পদার্থবিজ্ঞান আসন আছে কয়টা বলতো? 100টা আসন আছে। তার মানে দেখো প্রত্যেকটা জায়গায় সাবজেক্ট এবং আমার টান দিয়ে যেগুলো নাম্বারটা আছে এটা কি তার আসন নাম্বার, মানে কয়টা সিট আছে। ঠিক আছে, পদার্থবিজ্ঞানের সিট 100টা, গণিতে 130টা, রসায়নে 90টা, পরিসংখ্যানে 90টা, এরকম ভাবে আমি দিয়ে দিছি। তারপরে আসো, তুমি উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় সর্বনিম্ন প্রাপ্ত গ্রেড, ধরো তুমি ফিজিক্স নিয়ে পড়তে চাচ্ছ, এখন এইচএসসির রেজাল্টেরও কিন্তু একটা ইফেক্ট আছে। কি ইফেক্ট? ধরো ফিজিক্সে তোমাকে, পদার্থবিজ্ঞানে যদি পড়তে চাও তাহলে ফিজিক্সে মিনিমাম এ গ্রেড থাকতে হবে এবং গণিতে এ গ্রেড থাকতে হবে। এখন তুমি বলতে পারো যে তুমি যে পরীক্ষা দিচ্ছ সেখানে ফিজিক্সে তো এ গ্রেড আসবে না, কম আসবে, তাহলে তোমার হয়তো ফিজিক্স আসবে না, তাহলে তোমার কি ওই যে গণিত অন্যগুলো আসবে। যেমন ধরো তোমার গণিতের শুধু কন্ডিশন আছে, এখানে কি ফিজিক্সের কন্ডিশন আছে? না। তাহলে তোমার যখন যেই সাবজেক্টের কন্ডিশন ফিল আপ হবে না, তাহলে ওইটা বাদ দাও, ওইটা বাদ দিয়ে বাকিগুলো যেগুলো আছে ওগুলো কিন্তু আসবে। সাবজেক্ট কিন্তু অনেকগুলা। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো, যেখানে গণিতে আমার পদার্থবিজ্ঞানে কত এ গ্রেড, গণিতে কি এ গ্রেড, এই পাশের যেটা আছে এটা কি বলতো আমাদের এইচএসসি রেজাল্টের কন্ডিশন, এইচএসসি রেজাল্টের কন্ডিশন। বুঝতে পারছো? তো তোমার কন্ডিশন দেখবা হয়তো বা 2-1টা সাবজেক্ট বা 2-4টা সাবজেক্টের কি মিলতেছে না, বাকি অধিকাংশ সাবজেক্টে কিন্তু মিলে যাবে। এটা আমার কি বলতো, এটা হলো ভর্তি পরীক্ষা দিয়ে যে দিবা তুমি, সেই ভর্তি পরীক্ষার তোমার কি কন্ডিশন। ধরো তুমি ফিজিক্সের পরীক্ষা হবে কত বলতো? 25 না? রিটেন এমসিকিউ কত? 15 আর রিটেন 10, তাহলে কি 25? কেমিস্ট্রিতে 25, ম্যাথে 25, বায়োলজিতে 25, মানে 25 করে করে পরীক্ষা হবে। এই 25-এর মধ্যে যদি ফিজিক্স নিয়ে পড়তে চাও তাহলে ফিজিক্সে তোমার কত পাইতে হবে বলতো? 12 পাইতে হবে এবং গণিতে পাইতে হবে কত? 12। বুঝছো? তাহলে এই পাশের যেটা আছে এটা হলো আমার কি এইচএসসি এর কন্ডিশন, এই পাশে যেটা আছে সেটা কি বলতো? অ্যাডমিশন টেস্টের কন্ডিশন। বুঝতে পারছো? সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। ওকে, তো এই যে এইটা আমি কমেন্টটা চেক করবা, কমেন্টটা চেক করলেই তোমরা পেয়ে যাবা, পিন কমেন্টে পেয়ে যাবা। ওকে, আমি ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব, প্রত্যেকটা সাবজেক্টে তুমি দেখে নিবা। দেখো এখানে ধরো আমি যে বলি প্রাণী বিজ্ঞানে আমার কয়টা আছে বলতো? 80টা আছে সিট। এখানে আমার রসায়নে কি বি পাইতে হবে, জীববিজ্ঞানে কি বি পাইতে হবে। বুঝছো? এখন তুমি ওই যে ফিজিক্সে যদি খারাপ করে থাকো তার মানে কিন্তু তুমি এইটাতে কিন্তু তুমি পরীক্ষা দিয়ে কিন্তু এটা যদি তুমি চান্স পাও তাহলে এইগুলো কিন্তু পাবা। এরকম অনেক সাবজেক্ট আছে। এখন দেখো এইটার জন্য জীববিজ্ঞানে কত পাইতে হবে? মিনিমাম কত? 12 পাইতে হবে তখন। সো ভাইয়ারা একটু কন্ডিশনগুলো দেখবা, হ্যাঁ, কন্ডিশনগুলো দেখে সেই অনুযায়ী প্রিপারেশন নিবা। তোমার যেই সাবজেক্টে খারাপ আসছে, মানে খারাপ দিছো, প্যারা নেওয়ার কিছু নেই, রেজাল্ট হইলে দেন ওইটার উপর বেসিস করে তোমাদের প্রত্যেককে জন্য আমি আবার কি বলতো ডিটেলস ভিডিও বানাবো, যে ফিজিক্সে যদি এ মাইনাস পাও তাহলে তোমার কোন কোন সাবজেক্টে অ্যাডমিশন টেস্টের পরীক্ষার, মানে সব সাবজেক্টের গুরুত্ব আছে কিন্তু অ্যাডমিশন টেস্টে কোন সাবজেক্টের কি গুরুত্ব দেওয়া বেশি উচিত। ধরো তুমি ফিজিক্সে খারাপ করেছো, তার মানে তোমাকে জীববিজ্ঞান বা ম্যাথ, কেমিস্ট্রি রিলেটেড যে সাবজেক্টগুলো আছে ওইগুলোর কন্ডিশন কিন্তু মাস্ট ফিল আপ করতে হবে, নাহলে কিন্তু তোমার সাবজেক্ট আসবে না। সো এই জিনিসগুলো একটু জানতে হবে। ওকে, এখানে দেখো সবগুলো সাবজেক্ট আমাদের এখানে দেওয়া আছে। এখন যদি আমরা দেখি, ধরো অনেকেই আমাদের ঢাকা ইউনিভার্সিটি কিন্তু ফার্স্ট সাবজেক্ট বলা হয় কি বলতো? জেনেটিক ইঞ্জিনিয়ারিং কে, যার সিট সংখ্যা কিন্তু অনেক কম। তো 17টা ছিল, এখন 30টা হয়েছে। তো এখন দেখো এইটাতে রসায়নে বি পাইতে হবে, জীববিজ্ঞান বি পাইতে হবে, গণিতে বি পাইতে হবে এবং রসায়নে কত? 10, জীববিজ্ঞানে কত? মাত্র 10। কন্ডিশন কিন্তু অনেক কম। কিন্তু এটাতে তুমি মনে করো যে তোমার সিরিয়াল থাকলো, মনে করো কত বলতো? হ্যাঁ, 500, 700, 1000 বা 1200 বা 1500, 2000, 3000, তুমি 7000 সিরিয়াল থেকেও চান্স পাইতে পারো, কোনো সমস্যা নেই কন্ডিশন ফিল আপ হলে। কিন্তু এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি বলতো আমার 200-250-এর মধ্যে কি শেষ হয়ে যায়। বুঝছো? তো এই জিনিসগুলা আমরা আস্তে আস্তে সব জানবো।
ফার্মেসির ক্ষেত্রেও কন্ডিশন এখানে দেওয়া আছে একদম। এটা হলো গত বছরের কন্ডিশন, এবছর চেঞ্জ হতেও পারে, কিন্তু সাধারণত চেঞ্জ হলে খুব একটা চেঞ্জ হয় না, 2-1টা সাবজেক্টের কন্ডিশন চেঞ্জ হতে পারে। তারপরে এই সকল সাবজেক্টের দেখো একদম কন্ডিশন সুন্দর করে করে দেওয়া আছে সবগুলো সাবজেক্টের। আমার ইলেকট্রিক্যাল মানে ট্রিপলিতে যদি পড়তে চাও ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ, তাহলে সেক্ষেত্রে দেখো পদার্থবিজ্ঞান এবং গণিতে তোমার এ গ্রেড পাইতে হবে, এবং পদার্থবিজ্ঞান এবং গণিতে কি পাইতে হবে বলো তো, মিনিমাম 15 করে পাইতে হবে। তুমি যদি সিএসসি পড়তে চাও, এটা হলো ইঞ্জিনিয়ারিং এর জন্য, যারা ইঞ্জিনিয়ারিং এ পড়তে চাও তাদের দেখো গণিত পদার্থবিজ্ঞান এবং গণিতে কিন্তু ভর্তি পরীক্ষা কিন্তু সবচেয়ে ভালো মার্কস পেতে হবে, বুঝছো? কারণ কি এগুলাতে আমাদের দেখো পদার্থবিজ্ঞান 15, গণিতে 15, মানে কন্ডিশনটা কিন্তু অনেক বেশি যারা তোমার এই ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে পড়তে চাও। ওকে, একটু খেয়াল রাখতে হবে। এজন্য ফিজিক্স এবং ম্যাথে কথাই আছে, ফিজিক্স এবং ম্যাথে যারা ভালো করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো না কোনো সাবজেক্টে চান্স পায়, কোনো না কোনো সাবজেক্টে চান্স পায়। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু দেখবা। তারপর আমাদের কি আছে বলতো, ভর্তি পরীক্ষার নিয়মাবলী আছে। ভর্তি পরীক্ষার কি কি নিয়ম আছে দেখো, আমাদের কি বলতো, এমসিকিউ এবং লিখিত অংশের উত্তরপত্রে ঘর পূরণ করার জন্য কালো কালির বল পেন, মানে নর্মাল যে নিয়ম সেটা, রোল নাম্বার সিরিয়াল নাম্বার কি সঠিকভাবে করতে হবে। ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, মনে রাখবা ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। ঠিক আছে, তো ক্যালকুলেটর মানে মোবাইল ব্লুটুথ ঘড়ি টড়ি যেগুলো আছে এগুলো ডিজিটাল ডিভাইস যেগুলো আছে এগুলো নেওয়া নিষেধ। তারপরে পরীক্ষার 48 ঘন্টা পড়বে আমাকে কি দিবে বলতো, আসন বিন্যাস দিবে। আসন বিন্যাসটা 48 ঘন্টা পড়বে আমাদের দিয়ে দেয়, তখন ঢাকা ইউনিভার্সিটি ওয়েবসাইটে গেলে তুমি পেয়ে যাবা। ওকে, তো পরীক্ষার দিন 30 মিনিট আগে নির্দিষ্ট আসন গ্রহণ করতে হবে, এবং কোনো প্রার্থী অন্যের ছবি ব্যবহার করলে কিংবা অশুদ্ধ মানে ওই যে যারা উল্টাপাল্টা করবে তাদের কি বাতিল হবে স্বাস্থ্যবিধি মেনে, মানে যে করোনার জন্য স্বাস্থ্যবিধি দিছিল আর কি, তো স্বাস্থ্যবিধি মানতে হবে এই। তারপর আমাদের কোটা আছে, কি কোটা আছে দেখো, কি কি কোটা আছে, যাদের কোটা আছে দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক কর্মকর্তা কর্মচারীর ওয়ার্ড কোটা আছে, এবং উপজাতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা আছে, প্রতিবন্ধী কোটা আছে। ঠিক আছে, তারপর হরিজন ও দলিত সম্প্রদায়, তারপরে আবার কি বলতো মুক্তিযোদ্ধার সন্তান, এখানে নাতিপতি নাই, শুধুমাত্র সন্তান যদি থাকে তাহলে। তারপরে কি খেলোয়াড় কি বলতো বিকেএসপির হতে হবে। ঠিক আছে, এরা সুযোগ পাবে। এখন এবার আবার কি বলতো, আমাদের তো কোটার জন্য অনেক কিছু হয়েছে, এখন আবার কি বলতো নতুন করে হয়তো বা জুলাই কোটা যুক্ত হবে, জুলাই, জানি না এটা যুক্ত করবে কিনা, মনে হয় যুক্ত করবে আর কি। তারপর কোটায় আসলে খুব একটা বেশি তোমার ইফেক্ট পড়বে না, কোটায় তো 5% মাত্র যাবে, 5% যাবে। এখন কোনটায় কত পার্সেন্ট যাবে যদি কারো কোটা থাকে তোমরা একটু দেখে নিবা। ঠিক আছে, তারপরে আসো কত ঘন্টা পড়বে। এখন তোমাদের কিছু গাইডলাইন দিই, কত ঘন্টা পড়বা। এখন কত ঘন্টা পড়বা এটা নিয়ে সবাই খুব প্যারা খায় যে আমার কয় ঘন্টা করে পড়া উচিত। আমি অ্যাডমিশনে যে অধিকাংশ শিক্ষার্থী অনেক সময় প্রশ্ন করে যে ভাইয়া আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাই, তাহলে আমাকে কয় ঘন্টা করে পড়া উচিত। একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাচ্ছ মানে তুমি না কোনো কোর্সের সাথে যুক্ত আছো, হয়তো বা অনলাইনে অথবা অফলাইনে, তাই তো, অথবা তুমি নিজে রুটিন করে পড়তেছো। তুমি যেটার সাথে যুক্ত আছো, মনে করো আজকে 1 নাম্বার লেকচার হলো, লেকচার 1 হলো, ফিজিক্স লেকচার 1 মনে করো, তাহলে তোমার কাজ হবে কি বলতো, এটা একদম কমপ্লিট করা। ঠিক আছে, আগামী ক্লাসের আগে এটা কমপ্লিট করা। কিভাবে কমপ্লিট করবা, এটার বেসিকটা পড়বা, মানে বেসিক পড়বা, তারপরে কি বলতো মানে তোমার যে বই আছে সেই বই পড়বা, দেন কি বলতো আমাদের কোশ্চেন সলভ, ভার্সিটি কোশ্চেন সলভ, আর কিছু লাগবে না, অনলি ভার্সিটি কোশ্চেন সলভ। ওকে, এটা করলা। তারপর তুমি কি বলতো এভাবে তোমার কেমিস্ট্রি যাবে, ম্যাথ যাবে, বায়োলজি যাবে, এভাবে যাবে। এখন কথা হলো এই জিনিসগুলা পড়তে, এটা পড়তে যদি তোমার 8 ঘন্টা সময় লাগে তাহলে তুমি 8 ঘন্টা পড়বা। যদি তোমার কি বলে 16 ঘন্টা সময় লাগে 16 ঘন্টা পড়বা। যদি তোমার কি বলতো 18 ঘন্টা সময় লাগে 18 ঘন্টা পড়বা। যদি 3 ঘন্টা সময় লাগে 3 ঘন্টা পড়বা। এখন এটা টোটালি ডিপেন্ড করে তুমি তোমার মাথা কি কতটা কাজ করে এটার উপরে। এখন অ্যাডমিশন টেস্টে তুমি চান্স পেতে চাচ্ছ, 1 লক্ষের অধিক শিক্ষার্থী পরীক্ষা দিবে ভাইয়া। এই 1 লক্ষের শিক্ষার্থী অধিক পরীক্ষা দিবে, তার মধ্যে তুমি একটা চান্স পেতে চাচ্ছ, একটা সিট নিতে চাচ্ছ, এটা কি কম চারটিখানি কথা? তাহলে তোমাকে কি পরিমাণ পড়তে হবে। তো তুমি এই কয় ঘন্টা পড়বা এই কোশ্চেন না করে তুমি তোমার সিলেবাস শেষ করতেছো কিনা এইটা হলো তোমাকে মনে করতে হবে। কত ঘন্টা পড়ছে এখানে ঘন্টার হিসাব করলে হবে না, তোমাকে হিসাব করতে হবে এখানে ঘন্টা হিসাবে পড়লে হবে না, কারণ এটা একাডেমিক না, এটা চুক্তি ভিত্তিক, মানে সিলেবাস। তুমি তোমার সিলেবাসটা, অ্যাডমিশনের সিলেবাসটা শেষ করছো কিনা এটা ম্যাটার করে। আর একটা জিনিস ম্যাটার করে, অ্যাডমিশনে কিন্তু সব টপিক থেকে প্রশ্ন আসে না। যেই টপিক থেকে প্রশ্ন আসে না তোমার মনের মধ্যে হবে ও আমি ওটা পড়লাম না, তাহলে মনে হয় আমি পারবো না। ভাইয়া যেটা থেকে প্রশ্ন আসে না ওটা পড়তে যেও না, তাহলে কিন্তু তুমি একদম ধরা খাবা। তো অ্যাডমিশন টেস্টে কোনগুলা পড়তে হবে আর কোনগুলা পড়তে হবে না, এটার জন্য যারা অ্যাডমিশন টেস্টে দীর্ঘদিন ধরে ক্লাস নেয় তাদের ব্যাচে ভর্তি হবা। আমি 10 বছর ধরে পড়াচ্ছি ফার্ম গেটে, শত শত শিক্ষার্থী আমার প্রাইভেট ব্যাচে পড়ছে, অফলাইনে লক্ষাধিক শিক্ষার্থী সরাসরি পড়াইছি, আমার নিজের সাজেশন আছে। তো তোমরা যদি আমাদের এই ব্যাচে ভর্তি হও,
আমাদের এখানে কে কে ক্লাস দিবে? বুয়েট মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি, 3 প্রতিষ্ঠানের সমন্বয় করে যারা 4-5 বছর ধরে যারা পড়াচ্ছে, আর আমি তো 10 বছর ধরে পড়াচ্ছি। ঠিক আছে, তো এক্সপিরিয়েন্স এবং ইয়াং টিচারের সমন্বয়ে একটা এনার্জেটিক টিম আমাদের আছে। তোমরা ক ইউনিটে যারা ভর্তি হতে চাও নির্দ্বিধায় ভর্তি হয়ে যেতে পারো, আমাদের এডুকাটম স্কুলের পেজে মেসেজ করবা, আর হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে আমি দিয়ে দিচ্ছি 013254062272, এই নাম্বারে জাস্ট যোগাযোগ করবা, এই নাম্বারে যোগাযোগ করবা। এই নাম্বারে যোগাযোগ করলেই তোমরা কি বলতো ভর্তি হয়ে যেতে পারবা। ওকে, তাহলে কয় ঘন্টা পড়বে এটা কি ক্লিয়ার? কয় ঘন্টা, ঘন্টা হিসাব করলে হবে না ভাইয়া। এখন দেখো তোমার ধরো এভাবে তোমার 15 দিন চলে গেল, 15 দিন পরে তুমি কি করবা বলো তো? 15 দিন পর থেকে তোমার যে রুটিন হবে দুইটা, একটা রানিং পড়া পড়তে হবে, আর একটা সময় দিতে হবে যেটা কি বলতো আগের পড়াগুলো রিভিশন দিতে হবে। তোমার একটা টপিকস মিনিমাম 4 থেকে 5 বার পড়তে হবে ভাই, 4 থেকে 5 বার। একটা টপিক যদি তুমি 4 থেকে 5 বার না পড়ো, তোমার পারা জিনিস তুমি পরীক্ষা হলে বসবা ভুল করে থুয়ে আসবা। পারা জিনিস তুমি পরীক্ষা হলে বসবা, দেখবা তুমি মাথায় কাজ করতেছে না। কারণ আমি তো পরীক্ষা দিয়েছি, আমি জানি। তোমাদের সিনিয়র যারা পরীক্ষা দিয়েছে, যারা চান্স পায় নাই, তাদের কাছ থেকে শুনবা, তাহলে আসল চিত্রটা বের হতে পারবে তারা কেন চান্স পেলো না। কারণটা কি বলতো? বলবে আর একটু পড়লেই মনে হয় হইতো। এমন হলো যে তুমি 1 মার্কসের জন্য চান্স পেলে না, তখন কেমন লাগবে? তখন কিন্তু খুবই খারাপ লাগবে। সো এরকমটা যাতে তোমাদের সাথে না হয়। ওকে, তারপর আসো, তোমাদের কিন্তু তোমাদের মনে অনেক কোশ্চেন আসতেছে, আমি তোমাদের কাছ থেকে লাস্টে কোশ্চেন সেশন পর্ব রাখবো অল্প সময়ের জন্য, একটু ওয়েট করো। চান্স পাওয়ার রুটিন, চান্স পাওয়ার রুটিন কি কি বলতো? আমাদের ডেইলি লাইফে কি কি দরকার হয় বলতো? আমাদের ডেইলি লাইফে দরকার হয় কি বলতো? আমরা যদি দেখি আমাদের খাওয়া দাওয়া, খাওয়া, তারপর কি বলতো ঘুম, ইবাদত, আর আমাদের কি বলতো আর কি আছে এই সময়? তো আর কিছু থাকার কথা না। আর কি হালকা পাতলা যাতায়াতের সময় লাগতে পারে, যাতায়াত, আর কি বলতো আমাদের কোচিং, তুমি যেখানে ভর্তি হও না কেন, অনলাইন অফলাইন কোচিং। এখন আসো যে আমাদের চান্স ফর রুটিনটা কেমন হওয়া উচিত। আমাদের চান্স ফর রুটিনটা এমন হওয়া উচিত, দেখো আমাদের ডেইলি লাইফে একটা মানুষের কিন্তু এই জিনিসগুলো করতেই হচ্ছে, খাইতে হচ্ছে, ঘুমাইতে হচ্ছে, ইবাদত করতে হচ্ছে, যাতায়াত করতে হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গা যদি যাও তাহলে কোচিং। এখন একটু খেয়াল করে দেখো, যারা অফলাইনে পড়ো তাদের যাতায়াতটা আছে, যারা অনলাইনে পড়ো তাদের হয়তো বা যাতায়াত নেই। তারপর আমরা মানুষ হিসাবে কি বলতো আমাদের বাসা থেকে বের হতেই হয়, তাই না? তো সেই জায়গা থেকে আমাদের এই যে জিনিসগুলা, এই জিনিসগুলা কিভাবে, এখন ধরো আমি তোমাকে বললাম আমি টাইমটা ভাগ করে দিচ্ছি, তোমার খাইতে সময় লাগে 3 বেলা খাইতে, মনে করো সময় লাগে কত? 1 ঘন্টা, এর বেশি তো লাগে না। ঠিক আছে, আচ্ছা খাওয়া প্লাস গোসল দিয়ে দিই, খাওয়া ও গোসল, খাওয়া ও গোসল, এখানে কি বলতো সব মিলে ধরো 1.5 আওয়ার, 1.5 আওয়ার। ঠিক আছে, তুমি ঘুমাবা ধরো কয়েক ঘন্টা বলতো, মনে করো 6 আওয়ার, ম্যাক্সিমাম 6 আওয়ার, 5 থেকে 5.5 ঘন্টা এনাফ। ঠিক আছে, সর্বোচ্চ গেলে 6 ঘন্টা। এখন নামাজের জন্য, নামাজের জন্য তোমার বা তোমার যে ইবাদত করো না কেন অন্য ধর্মে যারা আছো তাদের জন্য দিলাম কত? 1 আওয়ার। ঠিক আছে, যাতায়াত, তোমার যাতায়াতে ধরলাম কত? 30 মিনিট। তো তোমরা যারা অফলাইনে কোচিং করবা তারা অবশ্যই কোচিং এর আশেপাশে বাসা রাখবা যাতে তোমার সময়টা কম লাগে। ওকে, 30 মিনিট। আর কোচিং ক্লাস, ক্লাস ডেইলি তোমার ধরো 2 আওয়ার, বা তুমি 2 আওয়ারই ধরো। ওকে, 2 আওয়ার, তাহলে কয় ঘন্টা গেল? এখানে দেখো আমাদের 1.5 আওয়ার, 6 ঘন্টা, 7.5 ঘন্টা, 8.5 ঘন্টা, 8.5 ঘন্টা, 9 ঘন্টা, আর কত? 11 ঘন্টা, এই টোটাল কত? 11 আওয়ার। ঠিক আছে, এটা আমাদের ডেইলি লাইফে চলে গেল। এখন 24 ঘন্টা থেকে, 24 থেকে তুমি 11 যদি বিয়োগ করো তাহলে কত থাকে বলো তো? 13 ঘন্টা। তো 13 ঘন্টা থেকে প্রথম দিকে তুমি ডেইলি 12 ঘন্টা করে পড়ালেখা করবা, 12 ঘন্টা, 12 ঘন্টা কি বলতো পড়বা। এখন 12 ঘন্টা পড়বা। এখন এই এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়, ধরো কেউ রাত জেগে পড়াশোনা করে, কেউ আবার কি করে বলতো তোমার আগে ঘুমায় সকালে ওঠে। এখন তোমার যে রুটিন তুমি সেই রুটিন ফলো করো, কোনো সমস্যা নেই, তবে চেষ্টা করবা আগে ঘুমিয়ে আগে ওঠার জন্য। ঠিক আছে, 12টা 1টার মধ্যে ঘুমিয়ে যাবা, সকালে 6টা 7টার মধ্যে মানে নামাজ পড়তে তোমাদের উঠতেই হয়। তো সেই জায়গা থেকে তোমাদের যার যেমন রুটিন ফলো করা দরকার সেটা ফলো করবা, তবে ডেইলি তুমি 12 ঘন্টা পড়তেছো এটা এনশিওর করবা, এনশিওর করবা। সোশ্যাল মিডিয়া কোনোভাবেই ইউজ করা যাবে না অতটা, যতটুকু ইউজ করবা শুধু ক্লাসের জন্য। যারা চান্স পায় তাদের অনেকটুকু স্যাক্রিফাইস করতে হয়। এই মুহূর্তে এসে ভাইয়া একটু স্যাক্রিফাইস করো। ও আচ্ছা, আর একটা জিনিস বলতে ভুলে গেছি, তোমাদের তো আবার একজনের আর একজন আছে, তো একজনের আর একজন যাদের আছে তাদের উদ্দেশ্যে বলবো ভাই একদিনে 20-25 মিনিট, ম্যাক্সিমাম গেলে 30 মিনিট, এর বেশি সময় দিস না, নাইলে কিন্তু ধরা খাবি। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওটা তো আর ডিরেক্টলি লিখতে পারি না, যাই হোক। তারপর আসো কত পেলে চান্স হবে।
এইটা অনেক কোশ্চেন যে ভাইয়া আমি তো পরীক্ষা দিব, আমার কত পেলে চান্স হবে। আবার অনেক স্টুডেন্ট প্রাইভেট পড়ায় তো ফার্মগেটে অ্যাডমিশন টাইমে, তো তারা বলে যে প্রথম ক্লাসে প্রাইভেট বেসে আসছে, কি আসছে যে ভাইয়া আমি এই সাবজেক্ট না পেলে আমি পড়বো না। ঠিক আছে, আচ্ছা আমি এই সাবজেক্টে পড়ার জন্য আমাকে কত পেতে হবে ভাইয়া? এই যে কথা, এই যে কথা, যে সে পরীক্ষায় দেয় নাই, পাশ করবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নাই, সে ওই সাবজেক্ট না পেলে চান্স পড়বে না। এই কথা যারা বলছে, 10 বছর ধরে পড়াচ্ছি, এ পর্যন্ত এই কথা যারা বলছে, আল্লাহর রহমতে এরা কেউ চান্স পায় নাই। বুঝছো? ওই নিয়াত করা যাবে না যে আমি এই সাবজেক্ট না পাইলে পড়বো না, ওই নিয়াত করা যাবে না এই ভার্সিটি না পাইলে আমি পড়বো না। একটা জিনিস মনে রাখতে হবে, তোমার কপাল বলতে একটা কথা আছে, ভাগ্য, ভাগ্যে বিশ্বাস করতে হবে। তুমি ভাগ্যে যদি না থাকে তাইলে কিন্তু কি বলতো, তুমি শত চেষ্টা করেও হবে না। তার মানে কি আমি চেষ্টা করব না? চেষ্টা করব, কিন্তু ভাগ্যে বিশ্বাস করতে হবে। ভাগ্যে বিশ্বাস না করলে তো তোমার ইমানই চলে যাবে, তাই না? সো ভাগ্যে বিশ্বাস করতে হবে, আর তোমাকে ওই যে আমি যে রুটিনটা দিলাম ওই রুটিন অনুযায়ী পড়তে হবে। ঠিক আছে, তো একটু খেয়াল করে দেখো কত পেলে চান্স হবে, এটা মনে রাখো। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলে তোমার জীবন চলে যাবে, এরকমটা ভাবা যাবে না। তোমাকে টার্গেট রাখতে হবে যে তুমি পড়বা, তুমি যেখানে পরীক্ষা দিবা সেখানে চান্স পাবা। তুমি 5টা 7টা ভার্সিটিতে চান্স পাও, তারপরে চুজ করো যে আমি এই ভার্সিটিতে পড়বো। ঠিক আছে, এটা দেখাইতে হবে। ইনশাল্লাহ সবাই পারবো কিনা সবাই একটু কমেন্টে জানাও তো দেখি। ইনশাল্লাহ সবাই বলো ইনশাল্লাহ পারবো। তো কত পেলে চান্স হবে বলো? তো আমাকে চান্স পাইতে হলে তোমাকে যে আমাদের দেখো, ধরো তোমার রেজাল্টে, আমাদের রেজাল্টে মার্কস কত বলো তো? রেজাল্টে মার্কস হলো কত? 20। রেজাল্টে মার্কস কত? 20। আর আমার কি বলতো এক্সাম, যেটা আমি এক্সাম দিব, অ্যাডমিশন এক্সাম, ঠিক আছে, সেটা কত বলতো? 100। এই টোটাল কত? 120। এখন তুমি তো জানো এই যে 20-এর মধ্যে কত আছে, এটা তো আগে আউট করা, তাই না? এটা আগে আউট, এটা আমি জানি কত পাইছি। এখন এই 120-এর মধ্যে, 120-এর মধ্যে তোমার কত পাইতে হবে বলতো? 80 মার্কস অ্যাট লিস্ট, তাইলে তুমি সেফ। অর্থাৎ 60% মার্কস পাইলে চান্স পাওয়া যায় মিনিমাম। তার মানে কি তুমি 60% নিয়ে টার্গেট নিয়ে পড়বা না, তোমার টার্গেট রাখতে হবে অ্যাট লিস্ট 80% মার্কস তুলবা। অর্থাৎ 120-এর মধ্যে, 120-এর মধ্যে তুমি কত তুলবা বলো তো? 100 তোলার চেষ্টা করবা। 120-এর মধ্যে কি 100 তোলার চেষ্টা করবা, অর্থাৎ 100-এর মধ্যে পরীক্ষা হবে। এখন ধরো তোমার রেজাল্ট 16 মানে 20-এর মধ্যে মনে করো 18 আছে, তোমার কত আছে বলো? 18 আছে, তার মানে কি 2 কমে গেল। তাহলে তোমার যে ফ্রেন্ড যার 2টা A+ আছে সে কিন্তু 20-এ 20 পাইলো, তার মানে সে অলরেডি তোমার থেকে 2 মার্কস এগিয়ে আছে। তাহলে তোমার কি করতে হবে? সে যদি পরীক্ষায় 100-এর মধ্যে 60 পায়, তাহলে তোমার তার সমান থাকতে হলে তোমাকে পাইতে হবে কত? 62। সো প্যারানোর কোনো দরকার নাই। যে তোমার রেজাল্ট খারাপ হয়েছে, এসএসসি কিংবা এইচএসসি তে এ গ্রেড, এরকম স্টুডেন্টই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় বেশি। আমার নিজেরই এসএসসি তে এ গ্রেড ছিল, আমি অত ট্যালেন্টেড স্টুডেন্ট না। যারা যারা ধরো বুয়েটে টপ 100-এর মধ্যে থাকে, মেডিকেলে টপ 100-এর মধ্যে থাকে, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ 100-এর মধ্যে থাকে, ভাই তারা অমানুষ। ঠিক আছে, আমি অমানুষ না, আমি হলাম মিডল ক্লাস স্টুডেন্ট, আমি পরিশ্রম করছি, চান্স পাইছি, এতটুকুই। সো তোমরা যারা আমার মতো আছো যে মিডল ক্লাস স্টুডেন্ট, চান্স পেতে চাও, পরিশ্রম করতে হবে, এই মন মানসিকতা যাদের আছে তারা নির্দ্বিধায় আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও, তোমাকে চান্স পাওয়ানোর দায়িত্ব আমাদের। ওকে, তো এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে কত পেলে চান্স হবে? আমাকে 60% মিনিমাম মার্কস পাইতে হবে। এখন তুমি 60% মার্কস পেলে চান্স হবে, তাহলে কি 60% টার্গেট নিয়ে পড়বা না, মিনিমাম কি বলতো 80% টার্গেট নিয়ে পড়বা। অর্থাৎ তোমার টার্গেট রাখতে হবে যে 100-এর মধ্যে 80 পাবো ইনশাল্লাহ। এই টার্গেট নিয়ে পড়ালেখা করলে তুমি 100-এর মধ্যে 60 65 ইনশাল্লাহ পাবা, সব মিলে। বুঝছো? তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, শুধু এইখানে না, সব জায়গায়। আর এই 60% বা 70% বা 80% মার্কস যেটা বলতেছি, এখান থেকে কিন্তু তোমার 50 থেকে 60% কোশ্চেন কিন্তু তোমার টাইপ কমন পড়বে, হুবহু টাইপ কমন, টাইপ কমন মানে টাইপ কমন পড়বে। ঠিক আছে, টাইপ কমন পড়বে, অর্থাৎ এই টাইপ থেকে আসছে, তো এই কোশ্চেন সেম প্যাটার্নের কোশ্চেন আসবে, এরকম 50 থেকে 60%। সো বিগত বছরের প্রশ্ন যদি কেউ অ্যানালাইসিস করে পড়তে পারে, মানে এখানে অ্যানালাইসিসটা করতে হবে কি বলতো, শুধু যেটা সঠিক উত্তর সেটা না, তোমার 4টা কোশ্চেনই, 4টা অপশনই তোমাকে কি করতে হবে? অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে, এটা কেন হইলো না, এটা কেন হইলো, এই জিনিসগুলো অ্যানালাইসিস করতে হবে। ওকে, তো তোমাদের নিয়ে তোমাদের তাবিব ভাইয়াকে তো চিনোই। ঠিক আছে, তো তাবিব ভাইয়ার একটা তোমাদের জন্য একটা বার্তা আছে। কি বার্তা দেখো, প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছ ভাই ও বোনেরা, তো তোমাদের জন্য আমাদের যে সবার প্রিয় তোমাদের যে তাবিব ভাইয়া আছে, তো তাবিব ভাইয়ার একটা বার্তা কি বলতো, প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছ শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমার সালাম ও ভালোবাসা নিও। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সিলেবাস ও প্রশ্ন পদ্ধতি এইচএসসি বা আলিম পরীক্ষার থেকে সম্পূর্ণ ভিন্ন এবং ইউনিক।
মানে সেম সিলেবাস কিন্তু আমাদের প্রশ্ন পদ্ধতি কি বলতো ভিন্ন। এ সংক্রান্ত যাবতীয় তথ্য ও সেবা পেতে তোমরা যুক্ত হও এডুকেটম স্কুলের ফেসবুক গ্রুপে। তোমরা যারা এডুকেটম স্কুলের ফেসবুক গ্রুপে নাই তারা যুক্ত হয়ে যাও। অলরেডি তোমরা হয়তো আমাদের পেজে, আমাদের পেজ, গ্রুপ এবং ইউটিউব চ্যানেল এডুকেটম স্কুল লিখে সার্চ দিলেই সব পেয়ে যাবা। তো ক ও খ ইউনিটে সরাসরি অনলাইনে সিক্রেট গ্রুপে আমাদের কাছে পড়তে চাইলে, মানে ক আর খ ইউনিটে পড়তে চাইলে ভর্তি হয়ে যাও ফাইনাল হোপ। ঠিক আছে, কি বলতো ফাইনাল হোপ, এখানে বানানটা মিস্টেক করছে, এখানে আমার কি বলতো ফাইনাল হোপ মিশন অ্যাডমিশন করছে। ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত আমরা প্রতিদিন 2 ঘন্টা লাইভ ক্লাসের পাশাপাশি তোমাদের 10 ঘন্টা মনিটরিং করব। মানে তোমাদেরকে আমরা সব সময় মনিটরিং করবো। এটা যে কোনো সময়ে যে কোনো কিছু না বুঝলে সরাসরি আমাদের ফোন দিয়ে বা ভিডিও কলের মাধ্যমে বুঝে নিতে পারবে। এটা একমাত্র এডুকেটম স্কুলে সম্ভব। তোমরা অলরেডি প্রমাণ পাইছো যারা 25 ব্যাচের শিক্ষার্থী আছো। তারপর কি মডেল টেস্ট এক্সাম, রিটেন এক্সাম এবং শেষ সময়ে এক্সক্লুসিভ সাজেশন পাবে। এক কথায় তোমাদের যাবতীয় প্রস্তুতি আমরা ঠিক করে দেব এবং দায়িত্ব নেব। আমরা বিগত 10 বছর ধরে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট নিয়ে কাজ করছি। আমাদের কোর্সের শিক্ষার্থীদের জন্য আমরা মেধা ও ঘামের সর্বোচ্চটুকু দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বুঝতেই পারছো। তারপর কি বলছে তোমাদের তাবিব ভাইয়া, বাংলাদেশের যে কোনো অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্মের থেকে সর্বনিম্ন টাকায়, এই যে দেখছো, এই যে আমরা এত কোর্স ফি কম রাখি কেন বলতো, এটা হলো তোমাদের তাবিব ভাইয়ার ইচ্ছা যে সারা বাংলাদেশে শিক্ষা হবে সহজ ও সুলভ, কোয়ালিটি এডুকেশন ফলো। বুঝছো তো এই জন্য আমরা কি বলতো সবার থেকে, তোমরা যদি ভাবো যে কোর্স ফি এত কম, এত সার্ভিস কেন দিবে ভাইয়া, এটা আমাদের কি বলতো লক্ষ্য। বুঝছো কি বলতো, সর্বোচ্চ টাকায় কার্যকরী যত্ন নিবে এডুকেটম স্কুল। আমাদের কোর্সে ভর্তি না হলে নিশ্চিত তোমরা অনেক কিছু মিস করবে। চ্যালেঞ্জ, তাহলে আমরা চ্যালেঞ্জ জানাইছি, যারা আমাদের কোর্সে যুক্ত হবে না তারা অনেক কিছু মিস করবা, আর যারা যুক্ত হয়ে গেছো তাদেরকে অবশ্যই ওয়েলকাম। আমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে আবারও। তোমরা কোর্সে কি কি পাচ্ছ এখানে সবকিছু দেওয়া আছে, এটা অলরেডি বলেছি, তোমরা একটু দেখে নিও। তো আমার কথা হলো তোমরা শুধুমাত্র হাইপ দেখে, প্রতিষ্ঠান দেখে তোমরা ভর্তি হও না। পড়াবে কিন্তু প্রতিষ্ঠান না, পড়াবে কে, যারা পড়াচ্ছে, যারা টিচার তারা। তো আমরা কেমন পড়াই সেটা অলরেডি তোমরা জেনে গেছো। সো তোমরা নির্দ্বিধায় নিঃসংকোচে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। তোমাদের সাথে ইনশাল্লাহ বেস্ট একটা জার্নি আমাদের হবে। তো এই ছিল আমাদের তোমাদের সাথে আমার কথা। এখন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা তোমরা বলতে পারো। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা বলতে পারো। তোমাদের যদি কোনো কিছু জানার থাকে সেটা তোমরা কোশ্চেন করতে পারো। তোমাদের 5 মিনিট আমি সময় দিচ্ছি। তোমাদের কোনো কোশ্চেন থাকলে সেটা বলতে পারো। আর কোনো তথ্য জানতে চাও কিনা সেটা একটু কমেন্টে জানাতে পারো। এখানে কি কোনো এক্সট্রা বই পড়তে বলছে? আচ্ছা, এক্সট্রা বই বলতে তোমাকে যেটা পড়তে হবে সেটা হলো যে তোমার যে কোনো একটা প্রকাশনী বই তোমরা ফলো করবা। ঠিক আছে, মানে কেন ফলো, জাস্ট হলো তোমার বিগত বছরের প্রশ্নের জন্য। আমরা অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন দিব, তোমরা জাস্ট যে কোনো একটা প্রকাশনীর বই ফলো করবা। ঠিক আছে, যে কোনো একটা প্রকাশনীর বই ফলো করবা। ভাইয়া মানবিক থেকে সিরিয়াল কতর ভিতরে থাকলে মিনিমাম একটা সাবজেক্ট পাবো? আচ্ছা, এখন মানবিক থেকে তোমাদের যে আছে, তোমাদের যে সিট সংখ্যা আছে, তোমাদের মানবিক থেকে কিন্তু অনেক দূর ওয়েটিং এ টানে না। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় কয়নিটে এবার যেটা হয়েছে, ধরো একদম কয়নিটে যে লাস্ট সিরিয়াল যা ছিল তাকে পর্যন্ত ডাকছে, কারণ কন্ডিশন ফিল আপ হয় নাই। কিন্তু মানবিকের ক্ষেত্রে, কারণ সায়েন্সে তো তোমার কি বলতো বুয়েটে চলে যায় স্টুডেন্টরা, রুয়েট কুয়েটে চলে যায়, তোমার কি বলতো মেডিকেলে চলে যায়, যে যেখানেই প্রস্তুতি নিক না কেন ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ভর্তি পরীক্ষা দিবেই। সো কিন্তু মানবিকের ক্ষেত্রে কিন্তু এই সংখ্যাটা, এটার কি বলতো নাই, মানে এটার তোমার মানবিকের ক্ষেত্রে সর্বোচ্চ প্রতিষ্ঠান কি বলতো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়। তো সেই জায়গা থেকে তোমার ওয়াইটিং খুব একটা বেশি টানে না। তো তুমি যদি চান্স পেতে চাও তাহলে তোমার ওয়াইটিং চিন্তা করলে হবে না, তোমাকে ডিরেক্টলি যে কটা সিরিয়াল আছে, যে কটা সাবজেক্ট আছে সেটার মধ্যেই থাকার চেষ্টা করতে হবে। তোমাদের সর্বোচ্চ 50 থেকে 100টা ওয়াইটিং টানে। তো তোমার এখানে আমাদের সায়েন্সের ক্ষেত্রে কয়নিটে তোমার যদি 1851টা সিট থাকে, তারপরেও তোমাকে বলো তোমার সিরিয়াল যদি 7000 থাকে সে পর্যন্ত তোমাকে ডাকবে। বুঝছো, এবার তাই হয়েছে। ভাইয়া গুচ্ছ নিয়ে কিছু বলেন। আচ্ছা, গুচ্ছের ক্ষেত্রে তোমার পয়েন্ট আরো কম লাগবে, গুচ্ছের প্যাটার্ন আলাদা। এখানে একটা ঝামেলা আছে, তোমাদের একটা জিনিস বলে রাখি, তোমরা যারা সায়েন্স থেকে যারা মানবিকের ক্ষয়নিটের প্রস্তুতি নিবা তারা আরেকটা ঝামেলা পড়বা। কি ঝামেলা? তোমরা যখন গুচ্ছে পরীক্ষা দিতে যাবা, গুচ্ছে কিন্তু বিভাগ পরিবর্তন করতে পারবা না। তাহলে সায়েন্স থেকে যারা প্রস্তুতি নিবা ভাবতেছো, ঠিক আছে, সায়েন্স থেকে যারা প্রস্তুতি নিবা ভাবতেছো যে ক্ষয়নিটে প্রস্তুতি নিব, আমি সায়েন্সে আছি, আমি এখন ক্ষয়নিটে প্রস্তুতি নিব। ভাই তুমি ক ইউনিটে পরীক্ষা দাও, খ ইউনিটে পরীক্ষা দাও আর গ ইউনিটে পরীক্ষা দাও, তুমি যখনই পরীক্ষা দাও না কেন তোমাকে কি করতে হবে বলতো, তোমার পয়েন্ট কিন্তু 8 পয়েন্টই লাগবে। এবং
তুমি খ ইউনিটে পরীক্ষা দিতে গেলে আরেকটা জিনিস ঝামেলা পড়বা, সেটা গুচ্ছের ক্ষেত্রে। গুচ্ছের ক্ষেত্রে কি ঝামেলা পড়বা বলতো? সেটা হলো যে তোমার গুচ্ছে কিন্তু তোমার বিভাগ পরিবর্তন করা যাবে না, অর্থাৎ তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সাথে বাংলা, ইংরেজি আছে, ঠিক আছে, আরো কিছু সাবজেক্ট আছে এগুলা, ঠিক আছে। এই যখন আমি গুচ্ছের এই ক্লাস কিন্তু আমি নিব, গুচ্ছেরও গাইডলাইন ক্লাস নিব, কোনো সমস্যা নেই, ভেরি সুন নিব। তো তখন আমাদের কি বলতো, তখন কিন্তু আমার বিভাগ পরিবর্তন করতে পারবো না সায়েন্স থেকে, তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি আনসার করতে হবে। তাহলে কি হবে বলতো? তাহলে গুচ্ছের প্রস্তুতি নিলে হবে, মানে তাহলে কি বিভাগ পরিবর্তন করে নিলে কিন্তু তোমাকে আলটিমেটলি ধরা খেতে হবে। তোমার যদি খ ইউনিটের ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ক ইউনিটের পাশাপাশি খ ইউনিট নিতে পারো, যদি তুমি তোমার ওই ক্যাপাবিলিটি থাকে, বুঝছো? বলছে 7 বা 7.5 পাইলে কি আবেদন করতে পারবো? গুচ্ছে পারবা, গুচ্ছে পারবা। স্যার এইচএসসি তো খুব খারাপ হচ্ছে মনে হয়, বায়োলজি সেকেন্ড পেপার এমসিকিউ তো না 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 এরকম কিছু হবে না ইনশাআল্লাহ। কোন পাবলিকিয়ান ভার্সিটির কোশ্চেন ব্যাংক কিনলে ভালো হবে? কি হবে ভাইয়া? ভর্তি হতে চাই কিন্তু পেজে মেসেজ দিয়েছি কিন্তু সিন করেননি। আচ্ছা, তো একটু কষ্ট করে তুমি যেটা করবা, এই যে দেখো আমাদের যে নাম্বার আছে এখানে দেখো 01325 01325 325 406272। তুমি একটু কষ্ট করে এই নাম্বারে একটু মেসেজ দাও হোয়াটসঅ্যাপে, অথবা কল করো, অথবা এডুকেটম স্কুলের পেজে মেসেজ দাও এখন, ঠিক আছে? দেখবে সিইউ নিয়ে আলোচনা করুন, ভর্তিতে কত। আচ্ছা, আমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় নিয়েই ভাইয়া আলোচনা করবো আজকে। আমাদের মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাইডলাইন সেশন ছিল। আমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের এরকম গাইডলাইন সেশন নিবো ইনশাল্লাহ। মানে ভাইয়া 1 লাখের ভিতরে 950-এর মধ্যে থাকতে হবে সিরিয়াল। 1 লাখের না ভাইয়া, তোমার নাজমুল সাকিব তুমি তো ডিরেক্ট মানবিকের স্টুডেন্ট, তো তুমি যেটা করবা তোমার হলো 1400, তোমাদের সরি তোমার সিট তো 1800 1850, কতগুলো সিট আছে তুমি দেখো, খ ইউনিটে জাস্ট এটা দেখো, নোটিশটা দেখলে পাবা সব আছে। মেডিকেল ও ভার্সিটি একসাথে নিব কিভাবে? এখন মেডিকেল আর ভার্সিটি নেওয়ার ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে মেডিকেলের ক্ষেত্রে বায়োলজি আর কেমিস্ট্রি যেটা পড়বা সেটা ভার্সিটির জন্য এনাফ, জাস্ট ভার্সিটির কোশ্চেনগুলো সলভ করবা, এইটুকুই। আর মেডিকেলে যখন তুমি প্রস্তুতি নিবা তখন তোমাকে এমনিতেই ভার্সিটি কোশ্চেনগুলো দেখতে হয়। এখানে ভার্সিটি প্রস্তুতির ক্ষেত্রে তোমার ফিজিক্সের থিওরিগুলো হয়ে যাবে, ফিজিক্সের ম্যাথমেটিক্যাল পার্টটা তোমাকে পড়তে হবে, আর ম্যাথ ক্লাসগুলো করতে হবে। সো তুমি মেডিকেল ইচ্ছা থাকলে তাহলে মেডিকেল কোনো একটা জায়গায় যুক্ত হয়ে থাকতে পারো, পাশাপাশি ভার্সিটি জাস্ট আমাদের এখানে কোর্সে যুক্ত হয়ে গেলে তোমার কি করতে হবে, তুমি শুধুমাত্র আমাদের ফিজিক্সের এবং ম্যাথের যে ক্লাসগুলো আছে এগুলো করবা, আর বায়োলজি কেমিস্ট্রি তোমার না করলেও চলবে, ঠিক আছে? কারণ মেডিকেল তুমি পড়লে বায়োলজি কেমিস্ট্রি এমনিতেই হয়ে যায়। হ্যাঁ, কয়েকটা ভার্সিটিতে তোমার রিটার্ন আছে, সবকিছু আমরা আস্তে আস্তে দিব, ধাপে ধাপে সবগুলো দিব। তো যাই হোক, তোমাদের যত কোশ্চেন আছে তো অবশ্যই আমাদেরকে জানাবা, ঠিক আছে? কোনো সমস্যা নেই, কমেন্টে জানাবা, সব অ্যান্সার ইনশাল্লাহ দেবো, বা আমাদের এডুকেটম স্কুল ফেসবুক গ্রুপে তোমরা পোস্ট করবা, ইনশাল্লাহ সব যত ধরনের ইনফরমেশন দরকার সবগুলো পাবা। ওকে, আর আমাদের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কয়নিটের রিটেন যে পার্টটা আছে সেটা কিন্তু একটা ফ্রি কোর্স আছে, তো ওই কোর্সেও তোমরা যুক্ত হয়ে যাবা। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। যারা পেইড ব্যাচে যুক্ত হবা তাদের তো পেইড ক্লাসে যুক্ত হবে, এবং তোমরা যারা পেইড ব্যাচে যুক্ত হবে না তারা কিন্তু অবশ্যই আমাদের রিটেন ক্লাসে যুক্ত হতে ভুল করবে না, কারণ রিটেন কিন্তু ফ্রি কোর্স। সো ওইটা তো ইনশাল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।